গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। 18 বছরের নিচে কোনো শ্রোতার জন্য গল্পটি উপযুক্ত নয়। এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। 18 বছরের নিচে কোনো শ্রোতার জন্য গল্পটি উপযুক্ত নয়। এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ঘরের ভেতরটা একটা অদ্ভুত শব্দে ভরে উঠেছিল। বারবার জানলার বন্ধ পাল্লার ফাঁক দিয়ে সূর্যের আলোক রশ্মি এসে পড়ছে ঘরের দাওয়াতে। ঘরের ভেতরে একটি মেয়ের শীতকারের শব্দ বারবার যেন চারপাশটা ভরিয়ে তুলছে। ভারী নিঃশ্বাস আর চাপা গলায় মেয়েটা মাঝে মাঝে বলছে, ছোটবাবু, এক্ষুনি যদি কেউ এখানে চলে আসে তখন। আসলে দিনের বেলায় কেউ আসবে না এখানে, কেউ আসবে না এখন। তোর বাড়িতে এখন কেউ নেই, তোর বাপ গেছে মাঠে। তাহলে বল বল এখন এখানে কে আসবে? চুপ কর বলছি। আবার আগের মতোই ভারী নিঃশ্বাসের শব্দ ওঠে। দুজনেরই শীতকারে ঘরটা ভরে উঠেছে আবার। ঘরের ভেতরটা দিনের বেলাতেও কেমন আধো অন্ধকার হয়ে গেছে। শরীর দুটোর গন্ধ যেন একাকার হয়ে ঘরটার পরিবেশটাকে বদলে দিয়েছে মুহূর্তেই। জমিদারের ছেলে অজয় বর্মন বিছানার উপর পড়ে থাকা নলিনীর নগ্ন শরীরের উপর হাত বুলাতে বুলাতে নিজের গোটা শরীরটাকে তার শরীরের সাথে মিশিয়ে দেয়। দূরে নলিনীর চোখ বন্ধ হয়ে আসে। তার নিঃশ্বাস ভারী হতে হতে তার মুখ থেকে শীতকারের শব্দ বেরিয়ে আসে। প্রবলভাবে চরম সুখ আস্বাদন করতে থাকে সে। জমিদারের ছেলে অজয় ভেসে যাচ্ছিল এই নলিনীর শরীরের আকর্ষণে। নলিনীর শরীরটা বেশ আকর্ষণীয়। খাটে নরম শরীর জমিদারের দুটো শক্ত বলিষ্ঠ হাতে যেন পিষ্ট হতে থাকে একটু একটু করে। অজয়ের মুখে ভেসে আসে অদ্ভুত কথা। নলিনী যখনই তোর কাছে আসি তখনই মনে হয় যেন তোর কাছেই থেকে যাই। সারা রাত ধরে তোকে এভাবে। নলিনীর গলায় একটা ছদ্ম রাগ ফুটে ওঠে। সে বলে, ছোট দাদা বাবু, আপনি তো বিয়ে করে বাড়িতে বউ রেখেছেন, তাহলে আমার কাছে এভাবে আসেন কেন? তোর কাছে যা আছে তা তো আমার বউয়ের মধ্যে নেই। বাবা বিয়ে দিয়েছিল জমিদারের বংশ দেখে, কিন্তু আমি যেমন চেয়েছি তেমন তো হয়নি। তাই তো তোর কাছে মাঝে মাঝে আসি তোকে এভাবে ভোগ করবো বলে। কথাটা বলে অজয় দুটো হাত বাড়িয়ে নলিনীর নগ্ন শরীরে দুটো স্তন চেপে ধরে। আর তাতে নলিনীর মুখ থেকে একটা অদ্ভুত চিৎকার বেরিয়ে আসে। দুজনেই নগ্ন। শুধু অজয়ের শরীরে নিম্নাঙ্গের কাপড় তখনও রয়েছে। তাড়াতাড়ি নিম্নাঙ্গের কাপড় খুলে নিজের শরীরটা নলিনীর গায়ে মিশিয়ে দিয়ে উপর নিচ করতে থাকে অজয়। তার মুখ থেকে বেরিয়ে আসা নিঃশ্বাসে ঘর ভরে উঠতে থাকে। আর ছোট দাদাবাবুর মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো নলিনীর কানে প্রবেশ করে। নলিনীও বেশ উত্তেজিত বোধ করে যেন। দুজনের মিলিত শীতকার দুজনকে উত্তেজিত করে তুলতে থাকে বারবার।
নলিনীও শক্ত করে চেপে ধরে অজয়কে। অজয় নিজের শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে যেন প্রবেশ করিয়ে দিতে চায় নলিনীর শরীরের মধ্যে। ঠিক তখন বাইরে থেকে একটি মেয়েলি গলা ডেকে ওঠে, নলিনী, নলিনী, এই নলিনী, বাড়িতে আছিস নাকি? নলিনী। তার সঙ্গে সঙ্গে ঘরের বন্ধ কাঠের দরজাটায় ধাক্কা এসে পড়ে। সঙ্গে সঙ্গে নলিনী আর জমিদারের ছেলে অজয় বর্মন কেমন যেন চমকে ওঠে। অজয় মুখে একটা আঙুল দিয়ে চুপ করে থাকতে বলে নলিনীকে। তারপর তার কানের কাছে মুখ নিয়ে এসে আস্তে আস্তে বলে, কে 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 ও? আমার সখী শিউলি আমার কাছে এসেছে দাদাবাবু। আপনাকে তো বলেছিলাম তখন শিউলির সাথে নদীর ঘাটে জল আনতে যাওয়ার কথা ছিল আমার। ও তাই আমাকে ডাকতে এসেছে। নলিনী, ও নলিনী, ঘুমিয়ে পড়লি নাকি? দরজাটা খোল নলিনী। অজয় বর্মন কেমন যেন চমকে ওঠে। তার শরীর অর্ধ উলঙ্গ, নলিনীর শরীর পুরোটাই উলঙ্গ। আর এমন চরম অবস্থায় হঠাৎ করে ছেড়ে দিতেও ইচ্ছে করছে না। অজয় নলিনীকে চেপে ধরে রাখে কিছুক্ষণ। নলিনী, আবার বাইরে থেকে ডাক আসতে এই নলিনী, বাধ্য হয়ে নলিনীকে ছেড়ে দেয়। আছিস নাকি? তখনও অজয়ের শরীরের সমস্ত টুকুই উত্তেজিত হয়ে রয়েছে কামনার জন্য। নলিনীর নরম ঠোঁট চুষতে চুষতে নিজের অজান্তে কামড়ে দিয়েছিল অজয় বর্মন, আর তাতেই তার ঠোঁটের এক পাশ থেকে বেরিয়ে আসছে এক ফোঁটা রক্ত। নলিনী, শিউলি কিন্তু আবার ডাকল। ঘুমিয়ে পড়লি তারপরে নাকি? দরজা ধাক্কা দিল। তাড়াতাড়ি উঠে বসে জামা কাপড় বদলে নিতে নিতে অজয় বর্মন বলল, তাড়াতাড়ি যা, আর এক্ষুনি ফিরে আসবি। বলবি তোর শরীরটা ভালো না, আমি এখানে অপেক্ষা করছি। ফিরে না আসলে তোকে বাগান বাড়িতে তুলে নিয়ে গিয়ে। আজ অন্ধকারের মধ্যে নলিনী তাকিয়ে দেখে অজয় বর্মনের মুখে একটা হিংস্র ভাব। সে তাড়াতাড়ি তাকে চুপ করতে বলে দরজার দিকে এগিয়ে যায়। অজয় বর্মন পাশের ঘরের দরজার পাশে গিয়ে লুকিয়ে দাঁড়ায়। নলিনী এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিতেই ঘরের ভেতর এসে ঢুকে পড়ে শিউলি। শিউলির দিকে তাকিয়ে দেখে কিন্তু অবাক হয়ে যায় অজয়। তার শরীর এমনিতেই উত্তেজিত ছিল, তার মধ্যে এমন একটা নারী শরীর দেখে তার গোটা শরীরের অঙ্গ যেন একসাথে বিদ্রোহ করতে শুরু করে দেয়। অজয় যেন নিজের অজান্তেই বলে ওঠে, এমন একটা মেয়েকে যদি পাওয়া যেত, মেয়েটার কপাল থেকে পা পর্যন্ত যেন সৌন্দর্যে ভরা, এমন মেয়ে এতদিন আমার চোখে পড়েনি কেন? শিউলি গ্রাম্য কায়দায় শাড়ি পরেছিল। তার বুকের কাছটা সামান্য উন্মুক্ত হয়ে রয়েছে। গ্রামের মেয়েরা এমনভাবেই শাড়ি পরে থাকে। জল আনতে যাবে বলে শিউলির কোমরে একটা পিতলের কলসি, শাড়ি প্রায় হাঁটুর কাছাকাছি উঁচু করে পড়া। শিউলির ফর্সা শরীর, টানা টানা দুটো চোখ, মাথার চুল বিনুনি করা, সেটা প্রায় কোমর পর্যন্ত এসে পড়েছে। নরম ফর্সা গালে যেন টোল পড়ে। শরীরের যৌবন সবেমাত্র এসেছে বলেই মনে হচ্ছে। অজয়ের দুটো হাত নিষ্পিস করতে থাকে। বারবার মনে হতে থাকে, নলিনীর জায়গায় যদি শিউলিকে বিছানায় একবার পাওয়া যেত তাহলে কি না ভালো হতো। কি রে, এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না নাকি? এমন সময় কেউ ঘুমিয়ে পড়ে? না, আসলে চোখটা একটু লেগে এসেছিল, শরীরটা ভালো না। এক কাজ কর, আজ বরং তুই একাই চলে যা, আমি যাব না। শিউলি এক দৃষ্টিতে তাকিয়ে দেখে নলিনীর দিকে।
তারপর বলে, আচ্ছা, তোর চেহারাটা এমন হয়ে গেছে কেন? জ্বর এসেছে নাকি? কথাটা শুনে নলিনী কপালের উপর হাত রেখে দেখে তার কপালে ঘাম রয়েছে বিন্দু বিন্দু। শিউলি কপাল দেখে বলে, আরে, তোর গাটা তো বেশ গরম। জ্বর এসেছে মনে হয়। একবার কবিরাজের কাছে যাবি নাকি? শিউলি কিছু বলতে চাইছিল না, কিন্তু নলিনীর গোটা শরীর তখন যেন বিদ্যুৎ তরঙ্গের মতন ছুটে চলেছে যৌবনের তাড়নায়। তাড়াতাড়ি শিউলির একটা হাত ধরে ঘরের বাইরে এসে বলে, তুই যা, বুঝলি, বিকেলের দিকে যদি জ্বর কমে যায় তখন যাবক্ষণ। বাবা কবিরাজের ওষুধ এনেই রেখেছে। শিউলি কিছু বলতো তার আগেই নলিনী তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। শিউলি সরল মনে পিছনে ঘুরে ফিরে যায়। সে কিছুই না ভেবে হাঁটতে হাঁটতে গুনগুন করতে করতে এগিয়ে যায় গ্রামের দিঘির পথে। পাশের ঘর থেকে অজয় বেরিয়েছে। আবার নলিনীর শরীর থেকে একটা একটা করে কাপড় সরাতে থাকে। নলিনীর গোটা শরীরে যেন আগুন জ্বলছে। অজয় তার মুখটা নামায় নলিনীর বুকের মাঝে, আর তারপরে একদম পেটের একটু নিচে সে নিজের হাত রাখল। তারপর বলে, ওই ওই মেয়েটাকে এর আগে দেখেছি বলে তো মনে পড়ে না। সঙ্গে সঙ্গে নলিনীর শরীরে একটা তরঙ্গ বয়ে যায়। সে বুঝতে পারে শিউলির দিকে ঠিক চোখ পড়েছে অজয়ের। তাই আর কথা বলতে না দিয়ে টেনে নেয় নিজের দিকে। তারপর দুজনে হারিয়ে যাওয়ার আগে আদিম উদ্যমতায় ঘর ভরে উঠছে ভারী নিঃশ্বাস আর শীতকারের শব্দে। হ্যাঁ, মেয়েটাকে আমিও দেখেছি অজয়, কিন্তু মেয়েটা এই গ্রামে এতদিন ছিল না। মাসখানেক হলো এসেছে। ওরা থাকতো পাশের গ্রামে। শিউলির বাপ কুমোর। পাশের গ্রামে জমি জমা নিয়ে কি সমস্ত হয়েছে, তাই এই গ্রামে ওদের এক চেনা লোকের বাড়িতে থাকতে এসেছে। কিন্তু কেন বলতো? কথাগুলো শুনে অজয় বর্মন কেমন যেন চিন্তা করে। এই গ্রামেরই মেয়ে, তাহলে ওর সঙ্গে নিশ্চয়ই আবার সাক্ষাৎ হবে। আর তখন সাক্ষাৎ হলে এত সহজে তাকে ছেড়ে দেওয়া যাবে না। নেহাত নলিনীর ঘরে অজয় বর্মনকে দেখতে পেলে গ্রামের লোকেদের কাছে একটা ব্যাপার হতো। না হলে নলিনীর মুখ সে টাকা দিয়েই বন্ধ রেখে দেয়। অজয় বর্মন তার দুই বন্ধুকে নিয়ে বাগানবাড়ির সামনের খোলা বাগানের কাছে বসেছিল। সামনের পুকুরে ছিপ ফেলে মাছ ধরাটা এই বিকেলের সময় ওদের কাজ। ছিপে মাছ যে খুব একটা ওঠে তা নয়, তবে আসল কারণটা হলো সময় কাটানো। অজয়ের বন্ধুদের মধ্যে আর একজন নিমাই। সে বলল, বলছি, যদি পছন্দ হয়েই থাকে তাহলে আর দেরি কিসের? একদিন তুলে নিয়ে এলেই তো হয়। তুলে নিয়ে এসো তোমার বাগান বাড়িতে। এই ভম্বলপুর গ্রামে তোমার ওপর আঙুল তোলার সাধ্য কার আছে? হ্যাঁ, নিমাইয়ের কথাটায় যেন কি একটা ছিল। অজয় সঙ্গে সঙ্গে তাকায় চারিদিকে। নিমাইয়ের মুখে একটা অদ্ভুত হাসি। সেটা দেখে অজয়ের মুখেও হাসি খেলে যায়। তারপর হাতের ছিপে টোপ গেঁথে আবার জলের মধ্যে ফেলতে ফেলতে অজয় বলে, প্রথম টোপটা তাহলে নলিনীকে দিয়েই ফেলতে হবে। বাকি দুজনও হা হা করে হেসে ওঠে। যদি অজয় বর্মন একবার শিউলিকে তুলে আনতে পারে, তাহলে শুধু তারই নয়, তাদেরও যে একটু সুযোগ জুটে যাবে সে কথা তারা ভালোই জানে। ওই নলিনীকে তো আর
অজয় বর্মন একাই ভোগ করেনি, মাঝে মধ্যে দু একবার বাগান বাড়িতে নিয়ে এসে ওরা দুজনও তো যত অন্ধকার নামতে থাকে আস্তে আস্তে চারপাশে, ততই যেন ওদের তিনজনের কল্পিত দৃষ্টিতে একটা দৃশ্য ফুটে ওঠে। না নলিনী, এ কিছুতেই হয় না। আমার বাবা একজন কুমোর, সে হাঁড়ি কলসি বেশ ভালোই করে, আর সেটা করেই কিছু না কিছু একটা ব্যবস্থা আমাদের ঠিক হয়ে যাবে। তার জন্য জমিদার মশাইয়ের ছেলের কাছে আমি কেন যাব? আরে বাবা শোন, এই এই সম্বলপুরে জমিদার মশাই আর তার ছেলের কথা সকলেই শোনে। একবার তুই জমিদার মশাইয়ের ছেলের কাছে গিয়ে তোর বাবার কথা বললে কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, দেখিস। যদি যেতেই হয় তাহলে আমি জমিদার মশাইয়ের কাছে যাব, তার ছেলের কাছে কেন যাব? যতদূর শুনেছি জমিদার মশাইয়ের ছেলের চরিত্র খুব একটা ভালো নয়, আর এমন একটা লম্পট ছেলের কাছে আমি ছি 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 ছি। নলিনী আসল কথাটা শিউলিকে বলতে পারল না। যতই হোক, গ্রামের আর পাঁচজন তো জানে না তার আর জমিদার মশাইয়ের ছোট ছেলের মধ্যে কি সম্পর্ক। নলিনীকে অজয় বর্মন রাজি করাতে বলেছিল শিউলিকে, তার বদলে সে বেশ কিছু টাকা দেবে, কিন্তু শিউলি রাজি হবে না, সে কথা নলিনীও জানে। যখন নলিনী বুঝতে পারল শিউলি একেবারেই রাজি হবে না, তখন বাধ্য হয়ে একটাই কথা বলেছিল নলিনী। হ্যাঁ বেশ, তোর যা ইচ্ছে। তবে যদি কখনো মনে হয় তখন আমায় বলিস কিন্তু। আসলে কি বলতো, আমার সঙ্গে জমিদারের বেশ চেনাশোনা আছে। শিউলির তাকানোটা নলিনীর কিন্তু ভালো লাগে না। এমন একটা দৃষ্টিতে শিউলি তার দিকে তাকিয়ে রয়েছে, কেন সেটা সে বুঝল না। তারপরে কলসিতে জল ভরে নিয়ে ওরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এলো বাড়ির পথে। দিঘির পথ ছেড়ে গ্রামের পথে ঢুকে খানিকটা এগিয়েছে এমন সময় সেখানে এসে পড়ল জমিদার মশাইয়ের ছোট ছেলে আর তার দুই বন্ধু। ওদের দেখেই নলিনী চাপা স্বরে শিউলিকে বলল, এই ওই দেখ শিউলি, ছোট দাদাবাবু এই পথেই আসছে। সামনের দিকে তাকিয়ে শিউলি দেখল মাঝখানে যে রয়েছে তার চেহারা বেশ ভালোর দিকে, ভাবটা বেশ ভালো, মাথার চুল বেশ লম্বা, পিছনের দিকে গিয়ে পড়েছে, লম্বা ভুরু, গোল দুটো চোখ, নাকটাও বেশ লম্বা, তবে ঠোঁটে একটা অদ্ভুত হাসি। এমন একটা হাসি সাদাসিধে ভালো মানুষের কখনোই হতে পারে না, যেন মুখের মধ্যে একটা হিংস্র হাসি লেগে রয়েছে। তার মনে যেন অদ্ভুত কোনো চিন্তা সব সময় চলছে। পিছনের দুজনকে অপেক্ষাকৃত খারাপই দেখতে। ওরা তিনজন কাছাকাছি এসে পড়তেই নলিনীকে অজয় বর্মন বলল, কি ব্যাপার নলিনী, দিঘি থেকে ফেরা হচ্ছে বুঝি? অজয়ের গলা যেন শান্ত ও বড় মধুর, যেন মনে হচ্ছিল ইচ্ছে করেই সে এমন গলায় কথা বলছে। নলিনী বলল, হ্যাঁ ছোট দাদাবাবু, এই দিঘি থেকে জল নিয়ে ফিরছি। তা বেশ বেশ, তা তোমার সঙ্গে ওটাকে, তোমার নাম কি মেয়ে? শিউলি, আমার নাম শিউলি। আমি গ্রামে নতুন এসেছি, এখন পথ ছাড়ো তো দেখে। আমি বাড়ি যাব, আমায় বাড়ি যেতে দাও। এই মেয়ে, এই তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? এই গ্রামের জমিদার অমর বর্মনের ছেলে অজয় বর্মন। তোমার সাহস হয় কি করে এভাবে কথা বলার? আহ নিমাই, থাক না, ও বোধহয় আমায় চিনতে পারেনি ঠিক, তাই ওভাবে কথা বলেছে। তা মেয়ে, তোমার বাড়িতে কে কে আছে?
কথা বলতে বলতে অজয় তার দৃষ্টি দিয়েই যেন শিউলির গোটা শরীর আস্বাদন করতে থাকে। তার বুকের কাছের কাপড়টা সামান্য সরে এসেছিল। শিউলি অন্যদিকে তাকিয়ে কাপড়টা ঠিক করে নেয়। তাড়াতাড়ি দুটো হাত দিয়ে কলসিটাকে এক পাশে সরিয়ে নিয়ে পিছনের দিকে ঘুরে দাঁড়ায়। সেদিন দেখে সাধারণ মনে হয়েছিল, তবে আজ সামনে থেকে দেখে বেশ ভালোই মনে হচ্ছে। চয়ন কথাটা আস্তে আস্তে বলল, যাতে আর কেউ শুনতে না পায়। অজয় শুনতে পেয়েছিল। তার মুখে আবার সেই হাসিটা ঝলসে গেল একবার। তা তোমার চোখ দুটো তো বেশ সুন্দর মেয়ে। নলিনী একদিন আমার কাছে তোমার কথা বলছিল, তুমি নাকি কোন বিপদে পড়েছো। তা তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমায়। আমার কোনো সমস্যা নেই ছোটবাবু। আপনি জমিদারের ছেলে, তাই আপনাকে অসম্মান করতে আমি চাই না। আমার পথ ছাড়ুন দয়া করে, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আহ, কি করছিস কি শিউলি? ছোটবাবুকে ওইভাবে, তোর ছোটবাবুকে তুই তোর কাছেই রেখে দে না, বরং আমায় কেন শুধু শুধু পথের মাঝখানে দাঁড় করিয়ে দেরি করিয়ে দিচ্ছিস বলতো? পথ ছাড়ুন ছোটবাবু। অজয়ের এবার কিন্তু রাগ হলো। এমন একটা তুচ্ছ মেয়ে তাকে এভাবে অপমান করবে সবার সামনে। হোক না সে সুন্দর, তবুও তো একজন গ্রাম্য কুমোরের মেয়ে ছাড়া আর কিচ্ছু নয়। সঙ্গে সঙ্গে রাগটা তার মাথায় উঠে গেল। মনে হচ্ছিল এক্ষুনি মেয়েটাকে, কিন্তু না, বিপদ হতে পারে সবার সামনে এভাবে। তাছাড়া নলিনীও রয়েছে পথে, এদিকে ওদিকে লোকজন দেখা যাচ্ছে না বটে, কিন্তু যেতে যেতে কারোর সঙ্গে দেখা হয়ে গেলে। অজয় সরে দাঁড়ালো। শিউলি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতেই অজয় বলল, ভেবে দেখো, আমি কিন্তু এই গ্রামের জমিদারের ছেলে। আমি চাইলে সব কিছু হতে পারে। তোমার এই রূপ আমায় আকৃষ্ট করেছে। আমি শুধু একবার। বাকি কথাটা অজয় বর্মনের হাসির আড়ালে চাপা পড়ে গেল। শিউলি আঁচলে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল সেদিন। তার সমস্ত রাগ গিয়ে পড়েছিল নলিনীর উপরে। মনে মনে সে প্রতিজ্ঞা করল নলিনীর সঙ্গে বাড়িতে সে আর যাবে না। গ্রামের লোকের কানাঘুষো তাহলে সত্যি। দেখতে দেখতে মাস খানেক কেটে যায়। গ্রামে এসে সত্যি শিউলি আর তার বাবা বিপদে পড়েছে। শিউলির রূপই তার কাল হয়েছিল। তাদের আগের গ্রামের এক বণিকের ছেলে তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বণিকের পরিবার ভালো না। তাই শিউলির বাবা তাকে নিয়ে এই গ্রামে এক আত্মীয়ের বাড়িতে এসে থাকতে শুরু করেছিল। বয়স হয়েছে তার আত্মীয়ের, একাই থাকে। এক্ষেত্রে দুজনেরই লাভ হবে। শিউলি আর তার বাবা একটা নতুন আস্থানা পাবে, আর সেই বয়স্ক লোকটিরও দেখাশোনার লোক হয়ে যাবে। কিন্তু এখানে এসেও যে এমন একজনের নজরে পড়তে হবে তা শিউলি ভাবতে পারেনি। কিন্তু কথাটা সে আর বাবাকে বলল না। রাতে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে নিজেকেই নিজে দোষারোপ করতে লাগলো। বলল, কেন আমার মতো এক গরিব কুমোরের মেয়েকে এত রূপ দিলে ভগবান? কেন? যদি আর 5টা মেয়ের মতো অতি সাধারণ আমায় দেখতে হতো, তাহলে তো আমার এত বিপদ হতো না। কেন রূপ দিলে ভগবান, কেন? এখন যদি এই গ্রামেও কোনো বিপদ হয়, তাহলে আমরা কোথায় যাব? কার কাছে যাব? বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে একসময় শিউলি ঘুমিয়ে পড়েছিল। কিন্তু ভগবান বোধহয় শিউলির কথা শুনতে পায়নি। তিনি হয়তো তার প্রাণপ্রিয় ভক্তদের নিয়ে ব্যস্ত ছিলেন। তাই শিউলির মতো এক সামান্য কুমোরের মেয়ের আরতি তার কানে পৌঁছল না। তাই 2 দিন পরে দিঘি থেকে ফেরার সময়
সন্ধ্যের দিকে জনহীন পথে আবার তার দেখা হলো অজয় বর্মনের সাথে। তবে আজ অজয় বর্মন একা। কাঁধে একটা পাখি মারার বন্দুক নিয়ে সে ফিরে আসছিল। শিউলির সঙ্গে দেখা হতে তার সামনে দাঁড়িয়ে বলল, কি ভাবলে সুন্দরী? যদি আমার কথা শোনো তাহলে এই গ্রামে থাকার মতো একটা বাড়ি, তোমার বাবার বেশ ভালো একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো। কিছু করতে হবে না, তোমায় শুধু আমার কথা মতো। শুনেছি আপনি বিবাহিত ছোট দাদাবাবু। আর আপনি বিবাহিত হয়েও কেন এভাবে গ্রামের মেয়েদেরকে অপমান করেন বলুন তো? আচ্ছা, যদি একবার যদি আপনার স্ত্রী কিংবা আপনার বাবার কাছে এই কথাগুলো আমি গিয়ে বলি, তখন কি হবে একবারও ভেবে দেখেছেন? অজয় বর্মনের মাথায় রাগ চড়ে যায়। এই সামান্য মেয়ের এত গুমর! একটু রূপ তার আছে বটে, কিন্তু তাই বলে তাকে সে অপমান করবে? চারপাশে কেউ কোথাও নেই, অন্ধকার হয়ে গেছে। কথাটা ভেবে নিয়ে অজয় বর্মন কাঁধের বন্দুক এক পাশে নামিয়ে রেখে শিউলির হাতটা চেপে ধরে। শিউলি চিৎকার করে ওঠে, এ কি করছেন আপনি? কি করছেন? ছাড়ুন, ছাড়ুন, আমাকে ছেড়ে দিন, না হলে কিন্তু আমি লোক ডাকবো বলে দিলাম। ছেড়ে দিন আমায়। ডাক, যত জোরে পারিস ডাক। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই অজয় বর্মনকে অপমান করিস, এত বড় সাহস! বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু চারপাশে কেউ কোথাও নেই। দিঘির ধার থেকে এই পথটা সন্ধ্যার দিকে শূন্যই থাকে। বিকেলের দিকে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল শিউলি, তাই জল তোলা হয়নি। বাবা গেছে পাশের গ্রামে, ফিরতে তার বেশ রাত হবে। এখন চারপাশে কেউ নেই। এই সময় যদি অজয় বর্মন তার কোনো ক্ষতি করে, কথাটা ভেবে শিউলি জোরে চিৎকার করতে লাগলো। আর তার সঙ্গে অজয়ের হাসি ভেসে আসে। এখানে কেউ বাঁচাবে না তোকে, কেউ না। ভেবেছিলাম তুই আমার কথায় রাজি হবি। আমার ওই বাগান বাড়িতে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে ধীরে সুস্থে তোকে ভোগ করব, তার বিনিময়ে তোকে নিরাশ করব না। কিন্তু এখন যখন তুই রাজি হবি না, তাহলে ওই ধানের জমিতেই আবার হাসিতে ভরে ওঠে চারপাশটা। শিউলি বুঝতে পেরেছিল এভাবে হবে না। তার হাত থেকে পিতলের কলসিটা পড়ে গিয়েছিল মাটির উপরে। দুহাত দিয়ে সে অজয় বর্মনের হাত ছাড়াবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই সেই বজ্র মুষ্টি ছেড়ে বেরিয়ে আসতে পারে না শিউলি। অজয় বর্মন তাকে টানতে টানতে গ্রামের পথ ছেড়ে নিয়ে যেতে লাগলো ওই ধান ক্ষেতের দিকেই। একসময় শিউলি একটা শেষ চেষ্টা করলো। অজয় বর্মনের হাতে একটা কামড় দিয়ে ছুটে গেল সামনের দিকে। এমন একটা আক্রমণের জন্য অজয় প্রস্তুত ছিল না। হাতে কামড় খেয়ে সে বাধ্য হয়ে ছেড়ে দিল শিউলিকে। মেয়েটা বড্ড জোরে কামড়েছে। একটা হাত অন্য হাতে চেপে রেখে সেও ছুটতে লাগলো শিউলির পিছু পিছু। আটকানোর জন্য নয়, একটা ভয়। যদি গ্রামের সবাইকে সে কথাটা বলে দেয়, বিশেষ করে তার বাবাকে বলে দেয়। অজয় বর্মন জানে তার বাবা নিজের জমিদারির জন্য সব কিছু করতে পারে। ব্যাপারটা তেমনই ঘটল। অজয় বর্মন শিউলিকে ধরার আগেই সে ছুটতে ছুটতে এসে পড়ল জমিদার বাড়িতে। জমিদার বাড়ির সামনের ফাঁকা উঠোনে গ্রামের এক সভা বসেছিল। সেখানে ছুটে এসে যখন শিউলি সবাইকে সমস্তটা জানায়, তখন সবাই কেমন যেন অবাক হয়ে যায়। রাগে আর লজ্জায় লাল হয়ে যায় জমিদার অমর বর্মন। ততক্ষণে একটা হাত চেপে ধরে সেখানে এসে পড়েছে অজয় বর্মন। তাকে দেখে গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে ওঠে। একজন বলে, এই ছি 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 ছি, জমিদার মশাই এত ভালো মানুষ, আর তার ছেলেটা কিনা শেষে এমন লম্পট।
এই জমিদার মশাই যদি খারাপ হতো তাহলে না হয় বলা যেত রক্তের দোষ, কিন্তু জমিদার মশাইয়ের ছেলে হয়ে ছোট বাবু কিনা। তাছাড়া তাছাড়া বাড়িতে মা লক্ষ্মীর মতো অমন একটা বউ থাকতে। অজয় বর্মন অপ্রস্তুতের মতো দাঁড়িয়েছিল সবার সামনে। শিউলি কাঁদতে কাঁদতে জমিদারের পায়ের কাছে লুটিয়ে পড়েছিল। জমিদার মশাই ছোট বাবু আগেও আমাকে লোভ দেখিয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু কিন্তু আমি তার লোভে পা দিইনি, তাই আজ আমায় একা পেয়ে আমার। শিউলির বাকি কথাটা আর শেষ হলো না। জমিদার মশাইয়ের নায়েব জমিদার মশাইকে কানে কানে বলল, জমিদার বাবু, সকলেই এখানে রয়েছে। এই এখন কিন্তু যা করবেন একটু ভেবেচিন্তে করবেন। বুঝতেই পারছেন, গ্রামের লোকেরা আপনাকে যেমন দেখবে তেমনই কিন্তু মানবে। সত্যি কথা বলতে জমিদার মশাই তার ছেলের কুকীর্তির কথা সকলটাই জানতেন, কিন্তু টাকা পয়সা দিয়ে এবং ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে তিনি সমস্ত ব্যাপারটা চাপা দিতে চাইতেন সব সময়। কিন্তু আজ যা হয়ে গেল তা তো আর চাপা দেওয়া যায় না। এতগুলো লোকের সামনে, গ্রামের গণ্যমান্য বয়স্ক মানুষদের সামনে মেয়েটা ওইভাবে এসে পড়েছে। মেয়েটা গ্রামে মাস দুয়েক আসলেও গ্রামের সকলেই মেয়েটার রূপের আর গুণের কথা বলে। বড্ড ভালো মেয়ে, আর সেই মেয়েটা আজ এমন অবস্থায়। ছি 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 ছি! লজ্জায় মাথা কাটা যাচ্ছিল জমিদার মশাইয়ের। তিনি উঠে দাঁড়ালেন, শিউলির কাঁধ ধরে তাকে তুলে তিনি বললেন, তোমার কোনো চিন্তা নেই মা, আমার ছেলে যা ভুল করেছে তার শাস্তি আমি ওকে দেবই। আমার ছেলে বলে ওর কোনো ক্ষমা নেই। এদিকে চিৎকার চেঁচামেচিতে জমিদার মশাইয়ের পুত্রবধূ দোতলার বারান্দার কাছে এসে দাঁড়িয়ে সমস্ত ব্যাপারটা শুনে সে ঘরের ভেতরে দৌড়ে ঢুকে দরজা দিল। জমিদার মশাইয়ের স্ত্রী তাকে সামলাতে চলে গেল। জমিদার মশাই এগিয়ে এসে নিজের ছেলের গালে একটা ঠাস করে চড় মারল। তারপর রাগে কাঁপতে কাঁপতে বলল, কুলাঙ্গার লম্পট, আমার ছেলে হয়ে তুই গ্রামের মেয়েদের সম্মান রক্ষা করবি, আর তা না করে ছি 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 ছি! আর একবার যদি তোর ব্যাপারে আমি এমন কোনো কথা শুনেছি, এই সবার সামনে আমি প্রতিজ্ঞা করলাম, তাহলে তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব। অজয় বর্মন থমকে গেল। এমনকি শিউলি পর্যন্ত এমন কথায় অবাক হয়ে তাকালো জমিদার মশাই আর অজয় বর্মনের দিকে। অজয় বর্মন একবার চোখে আগুন নিয়ে তাকিয়ে দেখল শিউলির দিকে, তারপরেই মাথাটা নামিয়ে বলল, আমার ভুল হয়েছে বাবা, আমি কোনোদিন আর এমনটা করব না। জমিদার মশাই আরো কিছু বলতে যাচ্ছিল, শিউলি এগিয়ে এসে বলল, জমিদার মশাই, ছোটবাবুকে আর কিছু বলবেন না। সে তার ভুল যখন বুঝতে পেরেছে তখন তার শাস্তি হয়ে গেছে। সবার সামনে তার এই এত বড় অপমানটাই তার কাজের শাস্তি। কিন্তু কিন্তু এরপর থেকে আমি আর বাকি গ্রামের মেয়েরা যেন ভালোভাবে থাকতে পারি, সেটাই একটু দেখবেন জমিদার মশাই। আমি যতদিন আছি ততদিন এই গ্রামে মেয়েদের সম্মানের কোনো ক্ষতি হবে না। তুমি চিন্তা করো না মা, আর তোমাকেও আমি নিরাশ করব না। তোমার বাবাকে কাল সকালে একবার আমার কাছে পাঠিয়ে দিও, তোমার বাবার যথাযথ কাজের ব্যবস্থা আমি করে দেব। সকলে ধন্য ধন্য করে উঠল জমিদারের। একজন লোক বলল, এই না হলে আমাদের জমিদার মশাই নিজের ছেলে বলেও কিন্তু ছাড়েনি, সবার সামনে আপনি তেড়ে চড় মেরেছেন। অজয় বর্মন মাথা নিচু করে আস্তে আস্তে গিয়ে ঢুকলো নিজের ঘরে, তারপর দরজাটা বন্ধ করে দিল। তারপরেই ঘরের ভেতর থেকে শোনা গেল জমিদার মশাইয়ের পুত্রবধূর কথা। তোমার লজ্জা করে না? বাইরে এমন অসভ্যতা করে আবার আমার সামনে মুখ দেখাতে এসেছো। তবে সেই কথা বাইরে পর্যন্ত বেরিয়ে এলো না।
কোথা থেকে যেন একটা শিয়ালের শব্দ ভেসে এলো। আর ঠিক তারপরই একটা পেঁচা অদ্ভুত শব্দ করে উড়ে গেল কোথায় যেন। একবার ওপরের দিকে তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না অজয়। তারপর বলল, চয়ন, তুই ঠিক কি বলছিস বলতো? ওই শ্মশানেই সেই তান্ত্রিক থাকে তো? আরে অজয়, তুমি এত ভাবছো কেন? আমি তো আছি। আমি যখন এখানে তোমাকে নিয়ে এসেছি তখন তোমার কোনো চিন্তা নেই। আসলে শ্মশান, তার উপর এত রাত, যদি কোনো বিপদ হয়। আরে বাবা, কিচ্ছু হবে না, আমি খোঁজ নিয়ে দেখেছি। আর সেই তান্ত্রিক পিশাচ সিদ্ধ, হ্যাঁ, সে সব কিছু করতে পারে। তোমার কাজ যদি কেউ করতে পারে তাহলে একমাত্র এই তান্ত্রিকই পারবে। এই মেয়েটাকে এত সহজে কি তুমি ছেড়ে দেবে? নিমাইয়ের কথা শুনে অজয়ের মাথায় যেন আবার আগুন জ্বলে ওঠে। তার দাঁত কিরমির করে বলে, ছেড়ে দেবো? ওই মেয়েটার জন্য গ্রামের সবার সামনে আমায় অপমানিত হতে হয়েছে। এখন গ্রামে বেরোলে সবাই আমায় কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। যারা আমার ভয় ভয় থাকতো, আমায় দেখলে হাত জোড় করতো, তারা আমার দিকে দয়ার দৃষ্টিতে দেখেনি। মাই, আমার বাবা ওর জন্য আমায় মেরেছে। বউ আমার সাথে কথা পর্যন্ত বলে না ওর জন্য। সেদিন সবার সামনে যখন বাবা আমায় চড় মেরেছিল, তখন মনে হচ্ছিল মেয়েটাকে টেনে মাটিতে ফেলে তার কাপড় খুলে তাকে উলঙ্গ করে সবার সামনে ঘোরাই। কিন্তু বাবার জন্য আমায় চুপ করে থাকতে হলো। চয়ন আর নিমাই দুজনেই বুঝতে পারে অজয়ের রাগের কারণটা। সবটা তারাও জানে, কিন্তু আজ এখানে ওদের আসার উদ্দেশ্য হলো অন্য। নিমাই জানতে পেরেছে 2 গ্রাম পাশে এক কুমোরের ছেলের সঙ্গে শিউলির বিয়ে ঠিক হয়েছে। সপ্তাহখানেক বাদে তার বিয়ে। ছেলের পরিবার খুব একটা অর্থবান না হলেও তাদের নামডাক রয়েছে। যেমন কুমোরের বংশধর, তেমনি পরিবারের চরিত্র, সচ্ছলতা সবকিছুই ভালো। চয়ন খবর নিয়ে আরও জানতে পেরেছে শিউলির বাপের সাথে ওই ছেলেটির বাপেরও বেশ চেনাশোনা ছিল, আর তাতেই এই সম্বন্ধের সূচনা। কথাটা শুনেই অজয়ের আগে ফুঁসে উঠেছিল। তাকে অপমান করে ওই মেয়ে এখন বিয়ে করে 2 গ্রাম পাশে চলে যাবে। এত সহজে সেটা হতে দেবে না অজয়। শিউলি চলে যাওয়ার আগে অন্তত একবার সে তাকে ভোগ করবেই। সে সম্বলপুরের জমিদারের ছেলে, সে হারবে না। আচ্ছা, তান্ত্রিকের কাছে কি চাইবো বলতো? তান্ত্রিককে কি বলবো ওই শিউলিকে বশীকরণ করে তারপর আমার কাছে পাঠাতে? কিন্তু তার জন্য তো অনেক ঝামেলা। ওর বাড়িতে যেতে হবে, কিন্তু তাতেও তো বিপদ। আরে তুমি এখনই এত চিন্তা করছো কেন? আসুক না তান্ত্রিক, কি বলে দেখা যাক। নিমাইয়ের কথা শেষ হওয়ার আগেই অদ্ভুত গলায় কে যেন বলে ওঠে, জয় মা, জয় মা কালী। কে এসেছিস? আমার বাসার কাছে কারা এসেছিস? আমরা এসেছি এই সাধু বাবা। আমি 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 নিমাই। আপনার মনে আছে তো? এই তোমার জন্য একটা দামি জিনিস এনেছি, এই 1 বোতল কারণ। তান্ত্রিক এগিয়ে গিয়ে তার গাছের তলায় বসল। আসার সময় পায়ের তলায় বোধহয় একটা ভাঙা মাটির হাঁড়ির টুকরো করে মরমর করে ভেঙে গেল। সেই শব্দে চারপাশের নিস্তব্ধতা একেবারে খান খান হলো। তান্ত্রিক সামনে এসে বসে কাঠের ধুনিতে আগুন জ্বালালো, আর তারপর সামনের দিকে তাকিয়ে নিমাইয়ের হাতের জিনিসটা দেখে বেশ খুশি হলো। তান্ত্রিক তাড়াতাড়ি নিমাইয়ের হাত থেকে বোতলটা তুলে নিয়ে বলল, বেশ বেশ, সে না হয় হলো, কিন্তু কি মতলব বলতো তোর? আমার মনের এক তীব্র বাসনা পূরণের জন্যই আপনার কাছে এসেছি সাধু বাবা। আমার বিশ্বাস আপনি ছাড়া এতে কেউ আমায় সাহায্য করতে পারবে না। এবার তান্ত্রিক তাকালো অজয় বর্মনের দিকে। মুখটা অদ্ভুত,
তান্ত্রিকের মাথায় চুলে জটা, তার মুখের দাড়ি নেমে এসেছে বুকের কাছ পর্যন্ত। গোফদারির জঙ্গলের ভেতরে রুক্ষ একটা মুখ, কেমন যেন কালচে। কপালের উপর একটা লম্বা টানা লাল তিলক, চোখের তলায় গাঢ় কালি। একটা ভটকা গন্ধ ভেসে আসছে তার শরীর থেকে, যেন মনে হয় কয়েক মাস স্নান করেনি। গায়ের উপর লাল রঙের একটা কাপড়, নিম্নাঙ্গেও সেই একই কাপড়। হাতে একটা লম্বা বাঁকানো লাঠি ধরে বসে রয়েছেন গাছতলায়। বাসনা পুরো, এই তোর চোখে কিন্তু আমি লালসা দেখতে পাচ্ছি। হ্যাঁ বাবা, ওই শিউলিকে আমার চাই। ওকে না পেলে আমি যে মরেও শান্তি পাবো না। ও আমাকে যে চরম অপমান করেছে, তার প্রতিশোধ ওকে তড়পে তড়পে দিতে চাই। খবরদার, ও কাজ করবি না। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সাথে সঙ্গ করলে তার ফল কিন্তু মারাত্মক হতে পারে। আহা সাধু বাবা, আপনাকে তো আর এমনি এমনি কাজ করতে বলছি না। তার জন্য আপনি টাকা পাবেন, এমন এমন আরো কয়েকটা পাবেন। তান্ত্রিক নিজের হাতের বোতলটার দিকে তাকিয়ে দেখল একবার, তারপর সেটা ছুঁড়ে ফেলে দিল। আমাকে টাকার মদ দিয়ে কিনতে এসেছিস? দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। আমাদের কথায় অপরাধ নেবেন না বাবা, আপনি যা বলবেন আমরা তাই করব। শুধু ওই মেয়ের রূপের ঘুমর আমাদের ভাঙতে হবে। তান্ত্রিক একবার তাকিয়ে দেখে তিনজনের দিকে। তাদের চোখে মুখে যেন একটা প্রতিশোধের আগুন জ্বলছে। বিশেষ করে অজয়ের চোখে দাও দাও করে জ্বলতে থাকা আগুনটা সে দেখতে পায়। তার মুখে একটা হিংস্র ভাব ফুটে উঠেছে। শিউলিকে হাতছাড়া করতে সে চায় না, আর তাকে তো খুব বেশি কিছু করতে হবে না। তবে মনে মনে একটা অদ্ভুত ফন্দি এঁটে তারপর বলল, আমি পিশাচ সেদ্ধ তান্ত্রিক। আমি চাইলে সব কিছুই করতে পারি, কিন্তু এই কাজ আমি একটা শর্তেই করব। কি শর্ত সাধু বাবা? আপনি যা বলবেন আমরা তাই করব। আমরা সব শর্তে রাজি আছি। এখনো সময় আছে, ভেবে দেখ, পরে কিন্তু পেছাতে পারবি না। কোনো পরিস্থিতিতেই আমরা পিছপা হব না। শুধু আপনি আমাদের এই মনের বাসনাটা পূর্ণ করতে সাহায্য করুন। বেশ, ওই মেয়েকে তোরা পাবি, তবে মাত্র একদিনের জন্য। এই গোটা 24 ঘন্টায় তোদের যা ইচ্ছা তোরা করে নিবি, কিন্তু তারপর মেয়েটাকে তোরা আমার হাতে সমর্পণ করবি। দেখ, যদি এই শর্তে রাজি হোস তাহলে বল, না হলে দূর হয়ে যায় এখান থেকে, দূর হয়ে যায়। অসম্ভব, একদিনে কি হবে? ওকে তো নিংড়ে নিংড়ে খাবো আমি। আমার অপমানের এক এক ফোঁটা প্রতিশোধ ওর দেহ থেকে নিঃশেষ না করে নিলে আমার যে শান্তি হবে না। তা হবে না। আমার বশীকরণ গোটা একদিন ওকে বশীভূত করে রাখতে পারবে। আগামী শুক্রবার রাত 12:01 ওই মেয়ে বশীভূত হয়ে তোদের কাছে নিজেকে সমর্পণ করবে, কিন্তু পরের দিন রাত 11:59 পর আমি ওকে নিতে আসব। সেই মুহূর্তের পর থেকে তোদের আর ওর ওপর কোনো অধিকার থাকবে না। ওকে আমার হাতে তুলে দিতে হবে। এই শর্তের যদি অন্যতা ঘটে তাহলে ঘটে যেতে পারে মহাবিপদ। আমিও তোদেরকে আর বাঁচাতে পারবো না। তান্ত্রিকের শেষের কথাগুলো কেমন যেন অদ্ভুত ছিল। নিমাই সে কথা শুনে বলল, কি কি বিপদ ঘটবে? আর যদি 24 ঘন্টা পরেও আমরা... তাহলে তোরা জীবনের সব থেকে বড় ভুল করবি। আকাশটা অন্ধকার হয়ে গেছে। শ্মশানে ঢোকার পর থেকে যেন কালো অন্ধকারটা গভীর হয়ে এসেছে বলে ওদের মনে হচ্ছে। অজয়ের ভেতরটা কেমন যেন আনচান করছে। মাত্র 24 ঘন্টায় ওর পৈশাচিক খিদে কি মিটবে? কিন্তু বেশি কথা বাড়ায় না অজয়।
কোনো এক গুপ্ত ফন্দি খেলে যায় ওর মাথায়। মুখে ভেসে ওঠে এক শয়তানি হাসি। বেশ, 24 ঘন্টা তো আমি রাজি, কিন্তু আপনার দক্ষিণা? তার আমার প্রয়োজন নেই, তবে ঠিক সময়ের মধ্যে মেয়েটিকে আমার হাতে তুলে দিবি, তাহলেই হবে। অজয় কিছু বলতে যাবে, ঠিক তখনই চারপাশের বাতাসে একটা অদ্ভুত হাসির শব্দ শোনা গেল। তান্ত্রিক নিজের ডান হাতটা ওপরের দিকে তুলে অন্ধকারের দিকে তাকিয়ে কাদের উদ্দেশ্যে যেন বলল, বলেছি না, যখন আমার সঙ্গে কেউ থাকবে তখন তোরা আসবি না। চলে যা, চলে যা বলছে। তান্ত্রিক কেমন ভাবে যেন কথাগুলো বলল। ওদের ঠিক পেছনে অন্ধকারে কারা এসে দাঁড়িয়েছিল। তান্ত্রিকের কথা শেষ হতেই সেই হাসির শব্দটা চলে গেল, আর তারপরে সেটা দূরে কোথাও মিলিয়ে গেল। একটা মর্মর শব্দ শোনা গেল। ওটা কি ছিল সাধু বাবা? ও সব জেনে তোর কোনো কাজ নেই। ঝোলা থেকে একটা ছুরি বার করে অজয়ের পায়ের কাছে ছুঁড়ে মারল তান্ত্রিক। এই ছুরি দিয়ে নিজের আঙুল কেটে রক্ত প্রতিজ্ঞা কর। ওই মেয়েকে তুই 24 ঘন্টা পর আমার হাতে তুলে দিবি। রক্ত প্রতিজ্ঞা? কেন, আমি তো বললাম তুলে দেব। তোর মতো কুটিল মানুষের মুখের কথা কোনো দাম নেই। যা বলছি তাই কর, না হলে দূর হয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। অজয় পায়ের কাছ থেকে ছুরিটা তুলে নেয়, তারপর হাতের বৃদ্ধাঙ্গুলি থেকে তালু বরাবর চালিয়ে দেয় ছুরিটা। গল গল করে রক্ত বেরিয়ে আসে। বাকি দুজনও অজয়ের দেখা দেখি একই পন্থা অনুসরণ করলো। এবার বল, আমরা তিনজন রক্ত প্রতিজ্ঞা করলাম বশীভূত নারীকে নির্ধারিত সময়ের মধ্যে পিশাচকে উৎসর্গ করব। বল বল বলছি। তান্ত্রিকের কথা অনুসরণ করে ওরা তিনজন সেই একই কথা বলল। আমরা তিনজন রক্ত প্রতিজ্ঞা করলাম বশীভূত নারীকে নির্ধারিত সময়ের মধ্যে পিশাচকে উৎসর্গ করব। পিশাচকে মানে? তোরা যে কাজে এসেছিলি তা সম্পূর্ণ হয়েছে, এবার দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে। তখন গভীর রাত। বাগান বাড়ির বারান্দার কাছে অন্ধকারে বসে অপেক্ষা করছিল ওরা তিনজন। ঠিক তখনই একটা চাপা খসখস শব্দ ভেসে আসে বাড়ির সামনের বড় গেটের কাছ থেকে। ইচ্ছে করেই অজয় বর্মন সেদিন রাতে বাড়ির দারোয়ানকে ছুটিতে থাকতে বলেছিল। শব্দটা শুনে ওরা তিনজন সামনের দিকে তাকায় আর দেখতে পায় চাঁদের আলোতে একটা মূর্তি আস্তে আস্তে গেটের কাছ থেকে এগিয়ে আসছে বাড়ির দিকে। যখন কাছাকাছি এসে পড়ে সেই মূর্তিটা, তখন মুখটা ভালোভাবে দেখা যায়। ওটা শিউলি। ওর চোখের কোনো পলক পড়ছে না, যেন একটা ঘোরের মধ্যে রয়েছে ও। হাঁটতে হাঁটতে শিউলি ঢুকে যায় খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। ওদের তিনজনার চোখ জল জল করে ওঠে। তান্ত্রিকের কথা মতো সব কিছু ব্যবস্থা করে রেখেছে ওরা। শিউলি বিছানায় বসে নিজের শাড়ির আঁচল উন্মুক্ত করে দিল। তারপর একটা অদ্ভুত নেশা জড়ানো কণ্ঠে বলল, আমি এসেছি। আর তারপরই অজয়ের মুখটা হাসিতে ভরে উঠল। সঙ্গে সঙ্গে নিমাই আর চয়নকে বাইরে বার করে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপর শিউলিকে আস্তে আস্তে ঘরের বিছানায় শোয়ালো। শিউলি কোনো কিছুতেই আর বাধা দিল না, যেন একটা অদ্ভুত কোনো ঘোরের মধ্যে সে সোজা তাকিয়ে দেখছে অজয়ের চোখের দিকে।
বিছানায় শোয়ানোর পর শিউলির শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলল ও। প্রথমে শাড়িটাকে টান দিয়ে খুলে নিচে ফেলে দিল। তারপর ব্লাউজের সবকটা হুক এক টানে খুলে ফেলল। শিউলির ফর্সা সুন্দর স্তনযুগল দেখে নিজেকে আর ঠেকাতে পারল না অজয়। হিংস্র সাপদের মতো ঝাঁপিয়ে পড়ল শিউলির ওপর। শিউলির নগ্ন শরীরের সৌন্দর্য ঘরের আলোটা জ্বালিয়ে ভোগ করতে লাগলো দু চোখ ভরে। তারপর তার মধ্যকার সেই পশুটা যেন আবার জেগে উঠল। আস্তে আস্তে তার দুটো হাত নেমে এলো শিউলির দুটো স্তনের উপর। তারপর অজয় আস্তে আস্তে ওর নিজের শরীরের সব পোশাক খুলে ফেলল। ওর গোটা শরীরটা নেমে এলো শিউলির শরীরের উপর। গোটা ঘরটা যেন আস্তে আস্তে ভরে উঠতে লাগলো অজয়ের মুখ থেকে বেরিয়ে আসা শব্দে। কিন্তু শিউলির মধ্যে কোনো বিকার নেই। ওর দুটো চোখ খোলা। সেই অবস্থাতেই ও তাকিয়ে দেখছে ঘরের সিলিংয়ের দিকে, যেন তার শরীরের উপর অজয়ের এই পশুসুলভ আচরণেও যেন কোনো বিকার হলো না। তাও দেখতে দেখতে বেশ কিছুক্ষণ ধরে আদিম উদ্যমতার সঙ্গমে লিপ্ত হলো ওরা দুজন। অজয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসতে লাগলো। এতদিন পরে তার মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে। কত বিনিদ্র রাত ও ওই শিউলির শরীর কল্পনা করেই কাটিয়েছে। কতবার নিজের স্ত্রী আর নলিনীর সঙ্গে সঙ্গম করার সময় কল্পনা করেছে যে ওর শরীরের সঙ্গে ছুঁয়ে রয়েছে শিউলির নগ্ন শরীর। আর আজ রাতে ওর এত দিনের আশা পূর্ণ হচ্ছে। অজয় জোরে ওর পুরুষাঙ্গটা শিউলির মধ্যে প্রবেশ করালো। এত নির্মম অত্যাচারের পরেও শিউলির নিস্তেজ হয়ে পড়েই রইল। শিউলির যোনিপথ থেকে গল গল করে রক্ত বেরিয়ে এলো। এভাবেই চলতে থাকলো অজয়